আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই গল্পে আপনাদের সাথে আছি আমি ইফতেশাম চৌধুরী। ভিডিও এডিট করেছেন JR জাহিদ এবং পরিবেশনে আছে তাকদির ইসলামিক টিভি। চলুন গল্পে ফিরি। আমাদের পাশের বাসার কালো মেয়েটিকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। যেমন পড়াশোনায় ভালো, তেমনই তার চরিত্র। মেয়েটি নাম অনামিকা, আমাদের সাথেই পড়ে। এক ইউনিভার্সিটিতে পড়ি আমরা, যদি আমাদের বাসার পাশাপাশি, তবুও মেয়েটির সাথে আমার তেমন পরিচয় নেই। শুধু চিনি থাকে, তবে কখনো কথা বলেনি। মেয়েটি ছেলেদের সাথে একদম কথা কম বলে। মাঝে মাঝে আম্মুর মুখে শুনেছি মেয়েটি নামাজ পড়ে, কোরআন পড়ে। আমাদের বাসা অনামিকাদের বাসার সামনাসামনি। আমার রুমের বারান্দায় গেলে অনামিকাদের বাসার সব কথাবার্তা শোনা যায়। জানালা খোলা থাকলে দেখাও যায়। সেদিন অনামিকার আব্বু রাগারাগি করছিলেন। আমি বারান্দা থেকে শুনেছি অনামিকা দেখতে কালো, বিয়ে দিতে পারছে না, সংসারের অমঙ্গল হচ্ছে অনামিকা ইত্যাদি বলে রাগারাগি করছিল। অনামিকা সহ্য করতে না পেরে ওদের বারান্দায় এলো, আর আমি আমাদের বারান্দায় দাঁড়িয়ে আছি দেখে চলে গেল অনামিকা। আমি যতদূর দেখলাম অনামিকার দুই নয়ন অশ্রুতে ভেজা। আমি বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলাম না। ড্রয়িং রুমে যেয়ে সোফায় বসে টিভি দেখা শুরু করলাম। আর কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। আমি আবার অনেক ক্রিকেট প্রিয়, বিশেষ করে বাংলাদেশের কোনো ম্যাচ দেখা মিস করি না, আর সময় পেলে খেলতে যাই। আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমি তাসিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স করছি। অনামিকা আমাদের সাথে পড়াশোনা করে। আমার জানা মতে ওর কোনো ছেলে বন্ধু নেই। আজ অনামিকার সাথে ওর বাবা যে ব্যবহার করলেন তা দেখে সত্যি আমার কষ্ট লাগছে। আচ্ছা, কালো হয়েছে বলে কি এটা ওর দোষ? যদি অনামিকার দোষ না হয়, তাহলে কেন সবাই তাকে দোষী বলে? আমি শুধু শুধু ভাবছি, আর না ভেবে আমি ক্রিকেট ম্যাচ দেখা শুরু করলাম। কিছুদিন পরের কথা, অনামিকাকে আজ ভার্সিটিতে দেখে অবাক হলাম। অনামিকা একটা ছেলের সাথে কথা বলছে আজ। ছেলেটা অনেক হ্যান্ডসাম, অনেক স্মার্ট। আমি দূর থেকে দেখছি। যাই হোক, ভালোই লাগছে, অন্তত একটা ছেলে বন্ধু হলো অনামিকার। কিছুটা হলেও একাকিত্ব কমবে। সেদিন ক্লাসের সবাই অনামিকাকে নিয়ে ট্রল করছিল। আমি কিছু বলার আগে হ্যান্ডসাম ছেলেটি এসে জবাব দিল। আমার ভীষণ ভালোই লাগছিল। অনামিকার পাশে দাঁড়ানোর মতো কেউ তো একজন আছে এখন। ক্যাম্পাসের ছেলেরা যখন সুন্দরী মেয়েদের নিয়ে ব্যস্ত ছিল, তখন ছেলেটি ব্যস্ত অনামিকাকে নিয়ে। দুজনের একসাথে চলাফেরা দেখে সবাই অবাক হয়ে যেত। অনামিকা পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল। ছেলেটিকেও অনেক সাহায্য করেছিল। ছেলেটির সম্পর্কে আমার জানার আগ্রহ হলো। যতদূর জানতে পারলাম, ছেলেটির নাম নেহাল, অনেক বড় লোকের ছেলে। ছেলেটি অনামিকার সাথে চলাফেরা করে, তা দেখে অনেক মেয়ে হিংসা করে, অনেক এটা নিয়ে ট্রল করে। আমার নিজের চোখে দেখা। কিছুদিনের মধ্যে অনামিকা ও নেহালের মধ্যে একটা কঠিন সম্পর্ক গড়ে ওঠে। কেউ কাউকে না দেখলে একটা দিন, একটা মুহূর্ত থাকতে পারে না। কেউ কেউ ভেবেছিল অনামিকা ও নেহালের মধ্যে হয়তো কিছু আছে, তবে সবার ধারণা ভুল ছিল। অনামিকা ও নেহাল শুধুই বন্ধু ছিল, তবে একটি ছেলে এবং একটি মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। অনামিকা আর নেহালের মধ্যেও তার ব্যতিক্রম হলো না। সেদিন অনামিকা একটু সেজেছিল, সবাই অবাক দৃষ্টিতে অনামিকাকে দেখছিল। অনামিকা ও নেহাল আলাদাভাবে কথা বলছে। অনামিকা অনেক খুশি, তবে সে খুশি বেশিক্ষণ রইল না। অনামিকা নেহালকে ভালোবেসে ফেলেছে, অনেকদিন যাবৎ ভালোবাসে। এতদিন বলার সাহস হয়নি, তবে অনামিকা আর দেরি করতে চায় না। যদি নেহালকে অন্য কেউ ভালোবেসে আপন করে নেয়, তাই আজ অনামিকা সিদ্ধান্ত নিয়েছে নেহালকে প্রপোজ করার। কিছুক্ষণ পর একটা থাপ্পড়ের শব্দ ক্যাম্পাসের সবার কানে ভেসে উঠল। নেহাল থাপ্পড় দিয়েছে অনামিকাকে, এবং নেহাল বলল, কি ভেবেছিস তুই তার সাথে বন্ধুত্ব করেছে বলে তার আশাটা আরো বেড়ে গেছে? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? বড় লোকের ছেলে দেখলে হুঁশ থাকে না, তাই না? তার সাহস কি করে হলো আমাকে প্রপোজ করার? আমাকে প্রপোজ করার আগে একটিবার হলেও তোর নিজের চেহারা আয়নায় দেখা উচিত ছিল। নেক্সট টাইম কখনো আমার সামনে যেন না দেখি। নেহাল কথাগুলো বলে ক্যাম্পাস থেকে চলে গেল। অনামিকা ভীষণ কান্না করছে। সবাই অনামিকাকে নিয়ে ট্রল করছে। অনামিকাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তখনও কান্না করছে অনামিকা। ভার্সিটি থেকে চলে গেল অনামিকা। এরপর অনেকদিন ভার্সিটিতে দেখা যায়নি অনামিকাকে। নেহাল একটিবার ভুল করেও মনে করেনি অনামিকাকে। সেদিন নেহালকে দেখলাম একটা সুন্দরী মেয়েকে নিয়ে ঘুরতে। নেহাল হয়তো খুব ভালোই আছে, তবে অনামিকাকে দেখা যায় না কোথাও। সেদিন বারান্দায় বসে ফেসবুকিং করছি। কিছুক্ষণ পর অনামিকাদের বারান্দায় আসলো। আমি তাকাতে অনামিকা চোখ সরিয়ে নিল, হয়তো লজ্জা পেয়ে। তবে আজ বারান্দা থেকে চলে গেল না অনামিকা, বারান্দায় বসে আছে সে। আমি মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছি তার দিকে। অনেক মায়া লাগছে অনামিকার জন্য। কখনো কারো প্রেমে পড়িনি আমি, তাই আমার অভিজ্ঞতাও নেই। ভালোবাসা হয়তো এমনই, একজন ভালোবেসে কষ্ট পায়, অন্যজন দিব্যি সুখে থাকে। আচ্ছা, চেহারা কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? আচ্ছা, আমি অনামিকাকে নিয়ে ভাবছি কেন? মেয়েটির অনেক বেশি কষ্ট, কেউ বোঝার চেষ্টাই করে না অনামিকাকে। সেদিন সব লজ্জা ছেড়ে ভার্সিটিতে গিয়ে অনামিকা আজ অনেক বদলে গিয়েছে। অনামিকা আজ হয়তো অনামিকা বুঝে গিয়েছে রূপ ছাড়া মানুষের কোনো মূল্য নেই। আজ অনামিকা কারোর সাথে মিশে না।
তবে ক্লাসের সেরা ছাত্রী হচ্ছে অনামিকা। দিন যাচ্ছে যেন আরও বেশি মেধাবী হচ্ছে সে। অনামিকা দেখতে কালো, তবে চেহারাটা মায়ায় ঘেরা, তাকালে এক প্রকার তৃপ্তি পাওয়া যায়। তবে অন্য কারোর কথা আমার জানা নেই, আমি অনামিকার দিকে তাকালেই তৃপ্তি পাই। কিছুদিন পরের কথা, আমি আর আমার বন্ধু মামুন চায়ের দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ মামুন বলে উঠল, আচ্ছা দোস্ত, তোর ক্রাশ কে? আমি বললাম অনামিকা। বন্ধু মামুন হেসে দিল। আমি অবাক হয়ে মামুনের দিকে তাকালাম। মামুনের হাসার কারণ জিজ্ঞাসা করলাম। মামুন জবাবে বলল, কাইল্লা মেয়ে তোর ক্রাশ। মামুনের কথা আমার ভীষণ রাগ হলো। মামুন হয়তো বুঝতে পারলো, তাই হয়তো আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দোস্ত মজা করলাম। মেয়েটি কালো হলে অনেক গুণ আছে, তবে ভার্সিটির সবাই ট্রল করে, এটা সহ্য করার মতো নয়। আচ্ছা দোস্ত, চেহারা সুন্দর হওয়াটা কি খুব জরুরি তোর কাছে? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? সবার মন তো তোর মতো মনের মতো নয়। বর্তমান ছেলেরা প্রেম করে রূপ দেখে, আর মেয়েরা প্রেম করে টাকা দেখে। তোর কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। শতকরা 90% রিলেশন রূপ এবং টাকা দেখে হয়। তবে এটাও সত্যি, সবাই একরকম নয়। অনামিকা কিন্তু অনেক কিছু সহ্য করে আজ রূপ নেই বলে অনামিকা অবহেলিত। দোস্ত, আচ্ছা দোস্ত, অনামিকাকে আমার সাথে কেমন লাগবে? দুজনকে একসাথে দাঁড় করিয়ে দেখা লাগবে দোস্ত। দোস্ত আমি সিরিয়াস। খারাপ লাগবে না। আমি অনামিকার সাথে প্রেম করবো এবং অনামিকাকে বউ করব। সবই ঠিক আছে দোস্ত, তবে অনামিকা তো কারোর সাথে কথাই বলে না। রাজি হবে বলে তো মনে হয় না। আচ্ছা কি করা যায়? দোস্ত তুই একটা ফেক ফেসবুক আইডি খোল। আমি ওর বান্ধবী থেকে অনামিকার আইডির লিঙ্ক এনে দেব। ধন্যবাদ দোস্ত। যেই কথা সেই কাজ। একটা ফেক আইডি ফেসবুক ম্যানেজ করলাম। আইডির নাম দিলাম ভালোবাসার কাঙ্গাল। বন্ধু মামুন আইডির লিঙ্ক এনে দিল। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম অনামিকাকে। 3 দিন হয়ে গেল, এখন অনামিকা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই। আমি বাধ্য হয়ে মেসেজ করে অ্যাকসেপ্ট করতে বললাম জরুরি কথা আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কি করেন? পড়তেছিলাম। আপনি? শুয়ে আছি। আপনি কি সারাক্ষণ পড়েন? পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা আমাকে পড়াবেন? আমি ছেলেদের প্রাইভেট পড়াই না। আমাকে পড়ানো যায় না? আপনি আমার কি হন যে আপনাকে প্রাইভেট পড়াতে হবে? আপনি যা হতে বলবেন, কিছু হওয়া লাগবে না। আপনাকে আমার ভীষণ ভালো লাগে। মাথা ঠিক আছে? আপনি কাকে ভেবে কাকে কি বলছেন? আপনি অনামিকা নন? আমি অনামিকা, তবে আপনার হয়তো অন্য অনামিকা ভেবে আমাকে এসব কথা বলছেন। না, আমি আপনাকেই বলছি। আমি দেখতে অনেক কালো। আমি জানি আপনি দেখতে কালো, তবে আপনি তো জানেন না আপনার চেহারা অনেক মায়াবী। মজা নেন? সত্যি বলছি। আমি অফলাইন হয়ে গেলাম। অনামিকার জন্য আমার মায়া লাগে, তবে জীবনসঙ্গী করার ক্ষেত্রে আমার বেশি আগ্রহী নই। বন্ধু মামুনের সাথে বলেছিলাম ঠিক, তখন হয়তো আবেগ কাজ করেছিল আমার মনে। তবে বিবেক দিয়ে চিন্তা করে দেখলাম একটা কালো মেয়ের সাথে সারা জীবন কিভাবে থাকবো। তবে আমার অনামিকার জন্য ইদানিং আমার মায়া খুব বেশি বেড়ে গিয়েছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা অনামিকাকে নিয়ে আমি কেন ভাবছি? থাকুক না অনামিকা অনামিকার মতো, তাতে আমার কি। তবে জানি না কেন অনামিকার মুখটি বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি সত্যি ভাবতে চাই না অনামিকাকে নিয়ে। ভাবনাগুলো আমাকে পুরে পুরে খাচ্ছিল। কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। আম্মুর কাছে চলে গেলাম। আচ্ছা আম্মু, একটা কালো মেয়েকে আমার সাথে কেমন লাগবে? এটা আবার কেমন প্রশ্ন? আমার জানা জরুরি, তুমি উত্তর দাও। শোন, তোর জন্য আমি একটা মিষ্টি লাল টুকটুকে বউ আনবো। একদম রাজকন্যার মতো দেখতে হবে। আমার ছেলে তো রাজপুত্র থেকে কোনো অংশে কম নয়। আচ্ছা মা, সবাই যদি সুন্দরী মেয়েকে জীবনসঙ্গী করতে চায়, তাহলে কালো মেয়েদের কি হবে? কালো মেয়েদের কি হবে তা জেনে তোর কাজ কি? মাথায় কিসের ভূত চাপছে তোর? এই নে পানি খা। আমি পানি খেয়ে বললাম, মা সবাই তো সুন্দরী মেয়েকে বিয়ে করে, আমি না হয় কালো মেয়েকেই বিয়ে করব। কিসের বিয়ে করছিস? আগে পড়াশোনা কর, তারপর লাল টুকটুকে বউ এনে দেবো। এখন যা, মাথা ঠান্ডা কর। আমি রুমে যেয়ে বন্ধু মামুনকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো মামুন। দোস্ত একটা কথা বলতো মন থেকে। কি কথা? দোস্ত মন থেকে বল, অনামিকাকে আমার জীবনসঙ্গী করলে কেমন হয়? দোস্ত সত্যি বলতে ওই মেয়ে তোর সাথে যায় না। এই যুগে সবাই সুন্দরী মেয়ে দেখে প্রেম করে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে। তাহলে তুই এরকম করছিস কেন দোস্ত? কি হয়েছে তোর? দোস্ত মেয়ের কি অভাব আছে? তোর মতো হ্যান্ডসাম ছেলের জন্য অনেক সুন্দরী মেয়ে অপেক্ষা করছে। তুই একটা সুন্দরী মেয়ে দেখে প্রেম কর। এসব কাইল্লা মেয়ের কথা ভুলে যা। আচ্ছা দোস্ত, মেয়েটির জন্য আমার যেন কেমন কেমন লাগে, সেজন্যই বলতেছি। তুই সবসময় ওর কথা ভাবতে থাকিস, সেজন্যই এমন হয়। তুই ভুলেও ওর কথা মনে করবি না, নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখবি। আচ্ছা দোস্ত, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। সেদিন রাত্রিবেলা চুপচাপ শুয়ে আছি, তখনও ভাবছি আমি কি করা যায়। অনামিকাকে কেন আমার এত মনে পড়ে? কেন মায়া লাগে অনামিকার জন্য? কেন বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে অনামিকার ওই মায়াবী মুখ? তবে কি সত্যি আমি প্রেমে পড়েছি অনামিকার? কিছু প্রশ্নের উত্তর মিলছে না। ভাবনাগুলো আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ফেসবুকের ইনবক্স দেখতে অনামিকার মেসেজগুলো আমাকে অবাক করে দিল। অনামিকার মেসেজগুলো ছিল, কি ব্যাপার অফলাইন হয়ে গেলেন? আচ্ছা আমি কালো হয়েছি, এটা কি আমার দোষ? তাহলে সবসময় আমাকে কেন কথা শুনতে হয়? কেন সবার হাসি ঠাট্টা নীরবে সহ্য করতে হয়? কেন সবাই ট্রল করে? জানি না আমার পাপ কি ছিল, তবে সত্যি আর সহ্য করতে পারছি না আমি। আচ্ছা আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আপনি আমার সাথে মজা নিলেন। আমি আপনাকে চিনি না, তবে হয়তো আপনি আমার পরিচিত কেউ হবেন।
সেজন্য হয়তো মজা করছেন। তবে জানেন, আপনি যখন বলেছিলেন আমি মায়াবী, তখন আপনার প্রতি আমার আকর্ষণ হয়েছিল। কেন জানেন? আপনি প্রথম মায়াবী বলেছিলেন আমাকে, আমার মনে মনে অনেক আনন্দ হচ্ছিল। তবে এখন কষ্ট হচ্ছে, আমি আপনার মিথ্যা প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলাম, আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছিলাম। সত্যি কথা বলতে, ভাগ্য সবার সহায় হয় না। আমি কালো, এটা কি আমার ব্যর্থতা, নাকি কোনো পাপ করেছিলাম আমি, নাকি আপনার কোনো ক্ষতি করেছিলাম? কেন জানি না সবাই আমার উপর উঠে পড়ে লেগেছে। রাস্তায় ভার্সিটিতে ট্রল করেও শান্তি পাননি আপনারা। বাসায় একটু শান্তিতে থাকি, এটা হয়তো আপনাদের সহ্য হয় না। এই জন্য ফেসবুকের ইনবক্সে এসে ট্রল করে মজা নেন। অনেক কিছু বলে ফেলেছি, এজন্য আমি দুঃখিত। পারলে ক্ষমা করে দিয়েন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অনামিকার মেসেজগুলো পড়ে সত্যি আমার চোখে জল এসে গিয়েছে। মনের অজান্তেই আমার দুই নয়নের অশ্রু মেলা। আমি অফলাইন হয়ে গেলাম। ভাবছি কি করব আমি। কেন আমি অনামিকাকে কষ্ট দিলাম? কেন আমার মায়া হয় অনামিকার জন্য? কেন আমার ভাবনায় অনামিকার স্থান সবসময়? কেন আমার চোখের সামনে ভেসে ওঠে অনামিকার ওই মায়াবী মুখ? প্রশ্নগুলোর উত্তর মিলছে না। তখনও শুধু ভাবছি আমি। ভাবনাগুলো পুরে পুরে খাচ্ছে আমাকে। বুকের ভেতরটা যেন কেমন কেমন করছে। এক প্রকার যন্ত্রণা হচ্ছে। বুকের ভেতর যেন পিঁপড়া হাঁটে। আমি আর ভাবতে চাচ্ছি না, তবু ভাবনা আমার পিছু ছাড়ছে না। শুয়ে আছে এখনো। ফেসবুকিং করছি আমি। নিউজ ফিড দেখছি। কিছুক্ষণ পর অনামিকার একটা স্ট্যাটাস আমার সামনে আসলো। স্ট্যাটাসটি পড়ে শুরু করলাম। স্ট্যাটাস ছিল এরকম: জানি না আমি সবার কি ক্ষতি করেছি, সবাই কেন আমাকে ট্রল করে। আচ্ছা, আমি কালো হয়ে জন্ম নিয়েছি, এটা কি আমার দোষ? সৃষ্টিকর্তা তো একজনই। যারা সুন্দর সুন্দরী তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করিয়েছেন, আমাকে তিনিই সৃষ্টি করেছেন। আচ্ছা, আমার মনের কি কোনো মূল্য নেই? এই জগৎটার কি রূপটাই আসল? আমাকে সবসময় অপমান করে কি লাভ আপনাদের? আমার খুব জানতে ইচ্ছা করে। আচ্ছা, আমাকে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে এড়িয়ে চলুন। আমাকে ছোট্ট করা কি খুব বেশি প্রয়োজন আপনাদের? যখন আমি থাকি না, ভার্সিটিতে যাই না, তখন তো ট্রোল করেন না। তাতে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? যেদিন আমি থাকবো না সেদিন কাকে নিয়ে ট্রোল করবেন? নতুন কোনো কালো মেয়েকে খুঁজে নেবেন? না ভাই না। আপনাদের যত ইচ্ছা আমাকে নিয়ে ট্রল করেন, অন্য কাউকে নিয়ে ট্রল করবেন না। এই কষ্টটা অনেকে নিতে পারবে না। এতে আত্মহত্যাও করতে পারে কেউ কেউ। আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই। মরে গেলাম তো হেরে গেলাম। জবাব সময় মতো দিব, এখন নয়। অনামিকার স্ট্যাটাস পড়ে আমার ভেতরের যন্ত্রণাটা আরো বেড়ে গেল। কিছু ভালো লাগছে না আমার। আমি বোধহয় অনেক বেশি ভুল করেছি। তবে আমি অনামিকাকে কিভাবে বোঝাবো আমি অনামিকাকে নিয়ে ট্রল করার জন্য মেসেজ দেইনি? আমি চেয়েছিলাম অনামিকার কাছাকাছি যাওয়ার জন্য। তবে অনামিকা যে কালো, সবাই যে অনামিকাকে নিয়ে ট্রল করে, তাকে সবাই যে অপছন্দ করে, আমার ভিতরে যা আছে শুধু অনামিকার জন্য মায়া, এর বেশি কিছুই নাই। এরপর কিছুদিন চলে যায় অনামিকার সাথে আমার কখনো চ্যাট হয়নি। এখন খুব একটা ভাবিও না অনামিকাকে নিয়ে। কিছুদিন পরের কথা, অনামিকার সাথে এখনো আমার কখনো সরাসরি কথা হয়নি। সেদিন আমি আর অনামিকা হেঁটে হেঁটে ভার্সিটি থেকে বাসার দিকে যাচ্ছি। পাশাপাশি হাঁটছি আমরা, কেউ কিছু বলছি না। মাঝে মাঝে অনামিকার দিকে আর চোখে তাকাচ্ছি। অনামিকা মাথা নিচু করে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর, আপনি একমাত্র ছেলে যে আজও আমাকে নিয়ে ট্রল করেননি। আমাকে বলছেন, আপনি ছাড়া কেউ নেই এখানে। আপনাকে দেখে ভদ্রই মনে হয়, তবে মাঝে মাঝে বারান্দায় আপনাকে ধোয়া ওড়াতে দেখি। কি বলেন? আপনি ধূমপান কেন করেন? না মানে আসলে এমনি করি। এটা ক্ষতি জানেন না? জানি, তবে এটা অভ্যাস হয়ে গেছে। ছেড়ে দিন তাহলে, বউ পিটাবে। আমি মুচকে আসলাম, কিছু বললাম না। তখনও পাশাপাশি হাঁটছি আমরা। বাসা কাছাকাছি চলে আসলাম। অনামিকা বলল, আবার কখনো কথা হবে, ভালো থাকবেন আপনিও। আমি বাসায় এসে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম আমার অনেক ভালো লাগে ঘুমাতে। আমার সাথে ঘুমিয়ে কেউ পারবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার মনে হয় কখনো যদি ঘুমের প্রতিযোগিতা হয় আর আমি যদি অংশগ্রহণ করি, তাহলে প্রথম পুরস্কারটা আমিই পাবো। লম্বা একটা ঘুম দিলাম। বিকেলবেলা আম্মু এসে ডাকা শুরু করলো। ধ্যান, ভালো লাগে না। কেন ডাকতে হবে আমাকে? ঘুমাচ্ছি আমি, তাহলে সমস্যা কোথায়? আম্মু ডেকে উঠালেন আমায়। আমি উঠে বসতেই আম্মু চলে গেলেন। কিছুক্ষণ পর চা নিয়ে এলেন। আম্মু চা দিয়ে চলে যেতেই আমি চা এবং একটা সিগারেট নিয়ে বারান্দায় চলে গেলাম। বিকেলটা উপভোগ করছি আর চা খাচ্ছি। চা শেষ করে সিগারেটটা জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই দেখি অনামিকা আমাদের বাসার বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে অন্যদিকে ঘুরে সিগারেট টানছি। সিগারেট শেষ করে অনামিকাদের বারান্দার দিকে তাকিয়ে দেখি তখনও তাকিয়ে আছে অনামিকা। আজ অনামিকাকে খুব একটা কালো লাগছে না, চেহারাটা অনেক বেশি মায়াবী লাগছে। আমার দিকে তাকিয়ে আছে অনামিকা। চুলগুলো এলোমেলো। দক্ষিণা বাতাস এসে অনামিকার চুলে এসে অনামিকার মুখে পড়ছে। মাঝে মাঝে অনামিকা তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে, কিন্তু পেরে উঠছে না অনামিকা। অনামিকার প্রতি হয়ে গিয়েছে ভীষণ রকম মায়া। কেন জানি আমি পারলাম না বারান্দা থেকে চলে আসতে। অনামিকার চোখে চোখ রেখে যেন স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমি। আর সেই রাজ্য রাজা ছিলাম আমি, রানী ছিল অনামিকা। মন্দ লাগছে না অনামিকাকে নিয়ে স্বপ্ন দেখতে। সবার স্বপ্নের নায়িকা অসম্ভব সুন্দরী হয়, আমার স্বপ্নের নায়িকা না হয় কালোই হবে? অনামিকার চেহারায় রয়েছে যে মায়া, তা অনেক সুন্দরী মেয়ের চেহারাও থাকে না বোধহয়।
আমার তো ইচ্ছে করে অনামিকার চেহারার দিকে তাকালে আমার তো ইচ্ছে করে 1000 বছর বাঁচতে। আমার ইচ্ছে করে অনামিকাকে নিয়ে কাব্য রচনা করতে। ইস, আমি যদি কবি হতাম তাহলে অনামিকাকে নিয়ে একটি কাব্য রচনা করতে পারতাম। তোমারই চোখে আমার চোখে তাকিয়ে আছি আমি অপলক দৃষ্টিতে, সাথে তাকিয়েছ তুমি, চোখ রেখেছ আমারই চোখে। ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছি আমি। বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, সেদিকে নেই আমার খেয়াল। তখনও তাকিয়ে আছে অনামিকা, রেখেছে চোখ আমারই চোখে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অনামিকার দিকে। পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে সূর্য, পাশে মসজিদটিতে আজান হচ্ছে মাগরিবের। অনামিকা আর তাকিয়ে রইল না, চলে গেল অনামিকা। আর আমিও তখন বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছি সন্ধ্যা। রাতে ফেসবুকিং করছি। ফেক আইডি নয়, আমার রিয়েল আইডি। ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নামটি খুবই পরিচিত। আইডির নামটি হলো অনামিকা অনু। এই যে অনামিকার আইডি। মেঘনা চাইতে বৃষ্টি, খুশিতে নাচতে ইচ্ছে করলো এক প্রকার। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে মেসেঞ্জারের শব্দটি কানে ভেসে আসলো। হ্যালো নবাব সাহেব। জি বলেন রাজরানী। আমি রাজরানী নই, আমি একটা কাইল্লা মেয়ে। আমিও নবাব নই, খবরদার নিজেকে কাইল্লা বলবা না। তোমার চেহারায় একটা আকর্ষণীয় বিষয় রয়েছে। কি আকর্ষণীয় বিষয় শুনি নবাব সাহেব? অনেক মায়াবী তোমার ওই মুখ। তাকালে তোমার ওই মায়াবী মুখের দিকে আমার 1000 বছর বাঁচতে ইচ্ছে করে। ইচ্ছে করে তোমাকে নিয়ে আলাদা কোনো রাজ্যে, যে রাজ্যের রাজা হব আমি আর রানী হবে শুধু তুমি। আমি যদি কথম কবি তাহলে আমার কাব্যে থাকতে শুধুই তুমি। এর আগে একজন মায়াবী বলে ট্রল করেছে। আপনি ট্রল করছেন? না, সত্যি বলছি, বিশ্বাস করেন আমাকে প্লিজ। করলাম। আপনাকে অন্য স্বভাব থেকে আলাদা মনে হয় তাই বিশ্বাস করলাম। ধন্যবাদ। আচ্ছা, তুমি কিন্তু অনেক হ্যান্ডসাম ছেলে। এই পর্যন্ত কতগুলো প্রেম করেছি বলো তো? সেই সৌভাগ্য আমার হয়নি। আপনি কয়টা করেছেন? তুমি এত হ্যান্ডসাম হয়ে যদি না করতে পারো তাহলে তো আমি কাইল্লা হয়ে কিভাবে করবো বলো? আবার সরি, তোমাকে তুমি করে বলেছি তাই। তুমি করে বলাটাই সুন্দর দেখায়। তাছাড়া আমি আর আপনি একসাথেই পড়ি। তাহলে তুমি আপনি কেন বলছো? তুমি করে বলবা। আচ্ছা বলবো, এখনই বলো তুমি। আচ্ছা ভালো থেকো, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। এভাবে চলতে থাকে আমার আর অনামিকার কথা বলা। প্রথমে আপনি থেকে তুমি করে বলা, এরপর বন্ধুত্ব হয় আমাদের। তবে আমাদের বন্ধুত্ব অনলাইনে সীমাবদ্ধ থাকতো। ভার্সিটিতে অনামিকা কখনো আমার সামনে আসতো না। অনামিকার জন্য যেন আমাকে কেউ ট্রল না করে সেদিকে অনামিকার ছিল ব্যাপক খেয়াল। অনামিকার রিকোয়েস্ট, আমাদের বন্ধুত্ব অনলাইনে সীমাবদ্ধ থাকতে হবে এবং আমি আর অনামিকা ছাড়া কেউ জানবে না। আমাকে রাখতে হলো অনামিকার কথা। এভাবে আমাদের বন্ধুত্ব চলে 3 মাসেরও বেশি সময়। সেদিন রাত্রিবেলা আমি পড়তে বসেছি, এমন সময় আমাকে ফোন করলো অনামিকা। রিসিভ করতে বলে উঠলো, অনলাইনে আসো। হ্যাঁ বলো দোস্ত, কি করতেছ? পড়তেছিলাম দোস্ত। তুমি? শুয়ে আছি। ডিস্টার্ব করলাম কি তোমায়? না। কি বলো? বিরক্ত কেন করবা? কি বলবা বলো? কাল বিকেল আমাকে সময় দিতে পারবা? আমরা এখন একসাথে সময় কাটাইনি। কালাটের রেস্টুরেন্টে চলো, কফি খেতে খেতে আড্ডা দিই। আচ্ছা কোথায় আসতে হবে? সাজ্জাদ রেস্টুরেন্টে চলে এসো। কয়টায়? ভার্সিটির ক্লাস শেষ করেই। আচ্ছা কাল দেখা হচ্ছে তাহলে। ওকে, ভালো থেকো। আল্লাহ হাফিজ। আমি তাড়াতাড়ি পড়া শেষ করে খেয়ে রুমে বসে ভাবছি অনামিকা কি আমাকে ভালোবাসে? আসলে মেয়েটা কালো হলেও অনেক গুণ রয়েছে ওর মধ্যে। আমাকে ভালোভাবে পড়াশোনা করতে বাধ্য করেছে। সিগারেট ছাড়তে বলে তবুও রিকোয়েস্ট করে দিনে 3টা সিগারেট খাই। কেন যে অনামিকার কথা ফেলতে পারি না। বেশিক্ষণ না ভেবে ঘুমিয়ে পড়লাম। কাল যে অনামিকার সাথে দেখা করার দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে গেলাম। অনামিকার দেখা নেই। আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলাম। অনামিকার দেখা নেই। ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় অনামিকার দেখা নেই। তখনও চিন্তিত আমি, তবে কি দেখা হবে না অনামিকার সাথে? যতটা দ্রুত সম্ভব ভার্সিটিতে পৌঁছালাম। অনামিকার মায়াবী মুখখানা দেখলাম। অনেকটা আনন্দ লাগছে, তখনও তাকিয়ে আছি। অনামিকা মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকিয়ে মিষ্টি হাসি দিচ্ছে। হাসিটা আমার হৃদয় ছুঁয়ে মনের গভীরে ভালোবাসার সৃষ্টি করছে। আমিও তাকিয়ে আছি ভালোবাসার দৃষ্টিতে অনামিকার দিকে। আজ অনামিকার চেহারাটা কালো লাগছে না, লাগছে শুধুই মায়াবী। অনামিকার চোখ দেখতে পাচ্ছি ভালোবাসার ডাক। আমি প্রস্তুত অনামিকার ভালোবাসা গ্রহণ করতে। জানি না কি হবে আজ, কি বলবো অনামিকা। ভার্সিটির ক্লাস শেষ হতেই চলে গেলাম সাজ্জাদ রেস্টুরেন্টে। অপেক্ষা করছি আমি। তখনও দেখা নেই অনামিকার। কিছুক্ষণ অপেক্ষা করার পর যেন শেষ হলো অপেক্ষার প্রহর। অনামিকা আর আমি সাজ্জাদ রেস্টুরেন্টে বসে আছি সামনাসামনি। অনামিকার চোখ আমার চোখের আর অনামিকার চোখের দিকে তাকিয়ে আছে। এক প্রকার আনন্দ লাগছে। কতক্ষণ যে একে অপরের দিকে তাকিয়ে আছি তা বলতে পারবো না। ঘড়ি দেখার সময় পাইনি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর একটা মিষ্টি হাসিতে আমার ধ্যান ভাঙলো। হ্যাঁ অনামিকা মিষ্টি হাসি দিয়েছে। এই যে নবাব সাহেব। জি রানী সাহেব বলুন। আর কতক্ষণ তাকিয়ে থাকবেন? যতদিন বেঁচে থাকবো। দুষ্টু। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে তাহসিন। তোমাকে যে মায়াবী লাগছে সে খেয়াল আছে? তোমাকে একটা কথা অনেকদিন যাবৎ বলতে চাচ্ছি, পারছি না। আজ বলার জন্য এখানে ডাকছি। আচ্ছা বলো। কিছু মনে করবে না তো? না বলো, কথা দাও। আমাদের সম্পর্কটা নষ্ট করবে না, আমাকে অপমান করবে না। আচ্ছা কথা দিলাম। তোমাকে আমার ভীষণ ভালো লাগে। তোমাকে পেতে চাই। আই লাভ ইউ। আমি মুচকি হাসছি। জানি আমি কালো বলে ফিরে দিবে, তবে রিকোয়েস্ট, আমাদের বন্ধুত্ব নষ্ট করবে না প্লিজ। বোকা মেয়ে।
আমিও তো তোমাকে পেতে চাই। সত্যি? অনামিকা উঠে আমাকে জড়িয়ে ধরলো। অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে অনামিকা। অনামিকার চোখের দিকে তাকিয়ে দেখি দু চোখের অশ্রুর মেলা।